নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করলাম পলিটিক্স। বাংলায় ভোট যত এগোচ্ছে শিহরণ ধরাচ্ছে গেরুয়া শিবিরে। ভোটের হার হ্রাসেই সিঁদুরে মেঘ দেখছে নরেন্দ্র মোদী, অমিত শাহর দল। এ পর্যন্ত এ রাজ্যে যে 3 দফায় ভোট শেষ হয়েছে, সেখানে ভোটদানের হার গত লোকসভা ভোটের তুলনায় বেশ কমেছে। এ ছবি কেবল বাংলার নয়, গোটা দেশেই ভোটের হার কমেছে বলে নির্বাচন কমিশনের খবর। আর তাতেই বিজেপির কপালে চিন্তার ভাঁজ। 7 দফার মধ্যে 3 দফার ভোট মিটেছে বাংলায়। উত্তরবঙ্গে বিজেপির জমি ছেড়ে ভোট ঢুকছে তৃণমূলের দখলে থাকা দক্ষিণবঙ্গে। কিন্তু তারপরেও প্রথম 3 দফার ভোটের হার চিন্তায় রেখেছে গেরুয়া শিবিরকে। বিশেষ করে তৃতীয় দফায় মালদহ উত্তর ও দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে কম ভোটদানের ধারা অস্বস্তি বাড়িয়েছে বিজেপির। নির্বাচন কমিশনের দেওয়া চূড়ান্ত তথ্য বলছে, এবার 3 দফার 10টি কেন্দ্রেই গত লোকসভা নির্বাচনের তুলনায় ভোট পড়েছে কম। 2019-এর ভোটে যেখানে ওই 4 কেন্দ্রের সবকটিতেই 80% ওপরে ভোট পড়েছিল, সেখানে এবার কেবল মুর্শিদাবাদ সেই কৃতিত্ব অর্জন করেছে। বাকি মালদহ উত্তরে 76.03% ও মালদহ দক্ষিণে 76.69% ভোট পড়েছে। জঙ্গিপুরে ভোট পড়েছে তারও কম, 75.72%। স্বাভাবিকভাবে কম ভোটের ছায়া সার্বিক হারেও। তৃতীয় দফায় কম ভোটের হারে বাংলা ছাড়িয়ে অন্য রাজ্যেও অশনি সংকেত দেখছে বিজেপি, যদিও এখনই তা স্বীকার করছে না গেরুয়া শিবির। উল্টে বিভিন্ন জনসভায় 3 দফার ভোটে ইন্ডিয়া জোট উড়ে গিয়েছে বলে দাবি বিজেপি নেতাদের। জোটের তরফেও পাল্টা দাবি, মুখ ফিরিয়েছে জনতা। দেশ জুড়ে পায়ের তলার জমি হারাচ্ছে বিজেপি। 3 দফা শেষে 543টি লোকসভা কেন্দ্রের মধ্যে 283টি আসনে ভোট হয়ে গিয়েছে, অর্থাৎ অর্ধেক আসনেই ভোট শেষ। এ রাজ্যে বাকি রয়েছে আরও 4 দফার ভোট। বিহার ও উত্তরপ্রদেশে বাকি 4 দফা। তৃতীয় দফায় যে 93টি কেন্দ্রের ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে, তার মধ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের কিছুটা ভোট বাড়লেও ভোটদানের হার কমেছে বিহারে। গত লোকসভা নির্বাচনে এই 93টি আসনের মধ্যে 71টিতে জয় পেয়েছিল এনডিএ। এবার ছবিটা অবশ্য অন্যরকম। তথ্য বলছে 1999 সালের নির্বাচন বাদ দিলে যতবার ভোটের হার কমেছে, সেই ঘাটতি কেন্দ্রের শাসকের বিরুদ্ধেই গিয়েছে। এই উদাহরণ উড়িয়ে ভিন্ন একটি মত, বেশি ভোটে শাসকের সর্বনাশের আশঙ্কা থাকে, কম ভোট শাসকের স্বস্তি বাড়ায়। গত দুবারের লোকসভা ভোটের চেয়ে মোদি ম্যাজিক এবার অনেকটাই ফিকে, বিলক্ষণ বুঝেছে বিজেপি। তবুও তৃতীয়বার ক্ষমতার আশায় বুক বাঁধছে তারা। বাকি দফাগুলিতে নিজের দখলে থাকা রাজ্য থেকে যত আসন বার করা যায়, সেই চেষ্টাতেই এখন গেরুয়া শিবির। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সংখ্যালঘু হলো, অনুপ্রবেশ হলো, রাম মন্দির হলো, মঙ্গলসূত্র হলো, পাকিস্তান হলো, আদানি আম্বানি হলো, ভোটের চতুর্থ পর্বের আগে পর্যন্ত। এরপর প্রধানমন্ত্রীর হাতের কোন তাস খেলবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। 3 দফার ভোট পর্যন্ত এসব কোনো কিছুই মোদি বা বিজেপির কাজে আসেনি। বিরোধীরা বলছে হাল খারাপ, তাই খড়কুটোর মতো যা পাচ্ছেন তাই আঁকড়ে ধরছেন মোদি। গত কয়েক বছর ধরে কংগ্রেস সহ বিরোধীরা গৌতম আদানি, মুকেশ আম্বানির মতো মোদি ঘনিষ্ঠ শিল্পপতিদের বিরুদ্ধে সরব। বিরোধী নেতাদের অভিযোগ, আম্বানি আদানির মতো দেশের 20-25 জন বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতির কাছেই প্রধানমন্ত্রী দায়বদ্ধ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদের ভেতরে বাইরে বহুবার আদানি এবং আম্বানিকে নিয়ে সরব হয়েছেন। তার জন্যই তাঁকে সংসদ থেকে বহিষ্কৃতও হতে হয়েছে। এই কারণে বহিষ্কারের খাঁড়া নেমেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ওপরেও। কিন্তু আজ পর্যন্ত মোদি বিরোধীদের এই সব অভিযোগ নিয়ে মাথা ঘামাননি। চতুর্থ পর্বের ভোটের আগে বুধবার তেলেঙ্গানার করিমনগরে আচমকাই রাহুল গান্ধীকে বিঁধতে গিয়ে প্রধানমন্ত্রীর নাম নিয়ে বসলেন তাঁর ঘনিষ্ঠ 2 ধনকুবের আদানি এবং আম্বানি।
রাহুলের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তুললেন, আদানি আম্বানির কাছ থেকে আপনি কত টাকা নিয়েছেন, কত বস্তা টাকা নিয়েছেন, টেম্পো করে কত টাকা আপনার কাছে পৌঁছেছে? তার জন্যই কি ভোট ঘোষণার পর উনি আদানি আম্বানির কথা বলেন না? जब से चुनाव घोषित हुआ है, इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। मैं आज तेलंगाना की धरती से पूछना चाहता हूं, जरा ये शाहजादे घोषित करें कि इस चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है। टेम्पो भर करके नोटे कांग्रेस के लिए पहुंची है क्या? क्या सौदा हुआ है? आपने रातों रात अंबानी अडानी इनको गाली देना बंद कर दिया। जरूर दाल में कुछ काला है। কংগ্রেস অবশ্য জবাব দিতে দেরি করেনি। রাহুল গান্ধী গতকাল রাতেই বলেন, মোদিজি ঘাবড়ে গেলেন নাকি? আপনি এটাও জানেন যে ওরা টেম্পো করে টাকা দেয়। আপনার কি ব্যক্তিগত অভিজ্ঞতা আছে? আপনি এখনই ওদের বাড়িতে ইডি সিবিআই পাঠান। नमस्कार मोदी जी, थोड़ा सा घबरा गए क्या? नॉर्मली आप बंद कमरों में अदानी जी अंबानी जी की बात करते हो, पहली बार आपने पब्लिक में अदानी अदानी अंबानी बोला। और आपको यह भी मालूम कि ये टेम्पो में पैसा देते हैं? क्या ये आपका पर्सनल एक्सपीरियंस है क्या? एक काम कीजिए, सीबीआई ईडी को इनके पास भेजिए ना, पूरी जानकारी करिए, इंक्वायरी कराइए, जल्दी से जल्दी कराइए, घबराइए मत मोदी जी। और मैं देश को फिर से दोहरा के कह रहा हूं, जितना पैसा नरेंद्र मोदी जी ने इनको दिया है ना, उतना ही पैसा हम हिंदुस्तान के गरीब लोगों को देने जा रहे हैं। महालक्ष्मी योजना, पहली नौकरी पक्की योजना, इन योजनाओं के माध्यम से करोड़ों लाखपति बनाएंगे हम। इन्होंने 22 अरबपति बनाए हैं, हम करोड़ों लाखपति बनाए। শুধু রাহুল নয়, কংগ্রেসের তাবড় নেতারা মুখ খুলেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ব্যঙ্গ করে বলেন, বন্ধু আর বন্ধু নেই, তাই মোদির মুখে আদানি আম্বানিদের কথা শোনা গেল। রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীর কথায় বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতিদের 16 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করা হয়েছে, আর উত্তরপ্রদেশের কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করছেন। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতের দাবি, আজ এই মুহূর্তে ইডি সিবিআই পাঠাতে হবে আদানি আম্বানিদের বাড়িতে। वो शहजादे कहते हैं मेरे भाई को, खुद तो शहंशाह हैं, लेकिन वो छोड़िए, लेकिन बहुत सफाई दे रहे हैं। आपने सोचा है क्यों दे रहे हैं? देश की पूरी संपत्ति पकड़ा दी है इन खरबपतियों को। देश देख रहा है, देश समझ रहा है। हवाई अड्डे, बंदरगाह, सड़कें, आप नाम लीजिए, कोयला। मैं वहां गई छत्तीसगढ़ में प्रचार करने के लिए, कोयले के खदान इन खरबपतियों को पकड़ा दिए हैं। अब देश समझने लगा है। प्रधानमंत्री को अपनी हार दिख रही है और उसी से बौखलाकर वो अंबानी अडानी जैसे अपने जिगर के टुकड़ों पर भ्रष्टाचार के आरोप लगा रहे हैं। अगर आपने इतना संगीन आरोप लगाया है कि वो टेम्पो में पैसा भर भर के बांटते थे, मतलब आपको इसका पर्सनल एक्सपीरियंस है कि टेम्पो में पैसा भर के आता था। आपकी संस्थाएं हैं, आपके पास पुलिस है, भेजिए ईडी, कराइए सीबीआई की रेड, कराइए इनकम टैक्स की रेड। इतना संगीन आरोप लगाने के बाद चुप थोड़ी बैठ सकते हैं। मोदी जी खुद ही घबराए हुए हैं, हमें उनकी छवि क्या बिगाड़नी है। তার আগে বলুক মোদি যে তার আমলে আদানি ফুলে ফেপে বড় লোক হওয়ার পিছনে রহস্য কি? তাহলে মোদি কি এখন আদানির সঙ্গে থাকতে চাইছেন না? না আদানি তার বোঝা হয়ে গেছে? রাহুল গান্ধী আদানি আর আম্বানিকে নিয়ে যেভাবে এক্সপোজ করে দিয়েছে ভারতবর্ষের মানুষের কাছে, হাম দো আর হামারে দো, মোদি আর অমিত শাহ, এদিকে আদানি আর আম্বানি, সেই বোঝা মোদি এখন মাথা থেকে নামাতে চাইছে। বিরোধী নেতাদের অভিযোগ, দেশের দুই ধনকুবের আদানি আম্বানির কাছে যে বিপুল পরিমাণ কালো টাকা আছে তা জেনেও প্রধানমন্ত্রী এতদিন চুপ করে ছিলেন। বিরোধী নেতারা বলছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিঁধতে গিয়ে মোদি যা বললেন তাতে সেই কালো টাকার তত্ত্বই সামনে চলে এলো। আসলে প্রধানমন্ত্রী আর কিছু খুঁজে পাচ্ছেন না, তাই আদানি আম্বানির কথা তুলে রাহুলকে আক্রমণ করলেন। বিষয়টা যে বুমেরাং হলো সেটা তিনি বুঝতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 3 পর্বের ভোটের পর বিজেপি বুঝে গিয়েছে হাল খারাপ। একে তো 2019 সালের মতো দেশে মোদি হাওয়াই নেই। সংখ্যালঘু থেকে শুরু করে রাম মন্দির, মঙ্গলসূত্র, ওবিসিদের সম্পত্তি মুসলিমদের মধ্যে বিলি করা, অনুপ্রবেশ কোনো অস্ত্রই কাজে আসেনি।
তাই প্রধানমন্ত্রী আদানি আম্বানিদের নাম উল্লেখ করে খোঁচা দিলেন রাহুলকে। তাতে যে লাভ কার হলো সেটা বোঝারও ক্ষমতা বোধহয় মোদি হারিয়ে ফেলেছেন। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আম আদমির কথা কোথায়? কোথায় বেকারত্ব প্রসঙ্গ? জিনিসের দাম ঊর্ধ্বমুখী, মানুষের আয় কমছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারে সেসব প্রসঙ্গ উধাও। কিন্তু মোদীর ভাষণে এমন দশা কেন? ধর্মের তাস ছেড়ে বাইরেই আসতে পারছেন না, নাকি আসতে চাইছেন না মোদী স্বয়ং? ये कौन सी भाषा है भाई? ये कौन सा पॉलिटिकल कल्चर है? हिंदुओं को बहा दोगे? वाकई क्या हालत हो गई है? बंगाल में हिंदुओं के साथ क्या हो रहा है? 7 দফার মধ্যে 3 দফার ভোট গ্রহণ সম্পন্ন। বাংলা সহ দেশের নানা প্রান্তে বিজেপি প্রচারে প্রধান মুখ নরেন্দ্র মোদী ঘুরে বেড়াচ্ছেন। 1 দশক একটানা শাসনের পর ফের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট চাইতে বেরিয়েছেন মোদী। তাঁর 400 আসন জয়ের স্লোগান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সংবিধান বদলের লক্ষ্যেই 543টি আসনের লোকসভায় 400 আসন দখল করতে চায় এনডিএ। ওই উদ্দেশ্য পূরণে তাঁর অস্ত্র উন্নয়ন নয়, মানুষের প্রাথমিক চাহিদা রুটি কাপড়া মাকানের প্রসঙ্গ নয়, শুধুই ধর্মীয় বিভাজন। সংরক্ষণ থেকে অযোধ্যার রাম মন্দির থেকে সর্বশেষ ভারতীয়দের গায়ের রং নিয়ে গান্ধী পরিবার ঘনিষ্ঠ শ্যাম পিত্রদার মন্তব্য আঁকড়ে ধরতে হচ্ছে মোদীকে। তার যাবতীয় ভাষণের কেন্দ্রবিন্দুতে ধর্ম। এক কথায় ধর্মীয় মেরুকরণ মোদীর একমাত্র এজেন্ডা। और रुपए के लिए जिसका कोई वो चुका नहीं पा रहा है और उसके लिए 1 रुपया माफ नहीं है। आप बच्चों को पढ़ाते लिखाते हैं, बहुत मेहनत करते हैं। जब बच्चा सक्षम होता है, शिक्षित होता है, तो सिर्फ बच्चे की मेहनत नहीं है, माता पिता की मेहनत है, परिवार के सारे सदस्यों की मेहनत है उसकी शिक्षा में। 10 বছর ধারাবাহিক শাসনের পর জনতার দরবারে ভোট চাইতে বেরিয়েছেন। স্বভাবতই তার কাছে ভবিষ্যতের দিশা দেখতে চাইবে, মানুষের প্রকৃত ইস্যু সমস্যার প্রতিকার প্রত্যাশিত ছিল। বিরোধীদের দাবি সেসবের ধার পাশ দিয়েই যাচ্ছেন না। ভোট যত এগোচ্ছে মেরুকরণের প্রশ্নে তিনি যেন ততই বেপরোয়া। When we all know Samrat for a long time, so he is an independent person who keeps writing. He happens to be close to Congress, but today Congress is diverted him of that responsibility. The Prime Minister is just making out an issue because he is not addressing real issues. He is not addressing crisis that's there before the country. He is not addressing the crisis that's there before the people and their livelihoods. High level of unemployment, growing poverty, continuous price rise, household borrowing in order to survive, also saying something, virtual zero. মুখে শক্তিশালী দেশ গড়েছেন বলে বড়াই করছেন মোদী। দুনিয়ার বৃহত্তম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নির্বাচন, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর প্রচারে ছেয়ে থাকছে ধর্ম জাতপাতের মতো দেশ বিভাজনের নানা উপাদান। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।